একটু ডক্টর ইউসুফ আপনার কাছে সরাসরি চলে যেতে চাই। আপনার একটি বক্তব্যকে আমি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে এরকম যে আপনি গত বছরের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে বলেছিলেন যুদ্ধটা এখনো চলছে। আমাদের প্রশ্ন, এই যুদ্ধের পক্ষ বিপক্ষ কারা? এই যুদ্ধে আপনার পক্ষটাই বা কি? আপনি কি পেতে চান বা কি হলে খুশি হবেন? ডক্টর আব্দুল্লাহ ইউসুফ। ধন্যবাদ খালেদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে দর্শক যারা আছেন, আমার সহজ আলোচক যিনি আছেন, তাকেও সালাম জানিয়ে শুরু করছি। যুদ্ধটা এখনো চলছে, এটা দিয়ে আমি কি বলতে চেয়েছি বা আমি এখানে পক্ষ বা প্রতিপক্ষ কারা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সাধারণত যুদ্ধ বলতে বুঝে থাকি কনভেনশনাল ওয়ারফেয়ার, যেটাকে বলা হয়, মানে দুটো দেশের মধ্যে কমব্যাট ওয়ারফেয়ার, যেখানে ট্যাঙ্ক, গোলা বারুদ এসব নিয়ে যুদ্ধ হয়। কিন্তু যে জিনিসটা আমরা অনেকেই রিয়ালাইজ করি না, যে যুদ্ধের বিভিন্ন ধরন আছে, যেরকম কালচারাল ওয়ারফেয়ার হতে পারে, ইভেন আপনার মিডিয়া ওয়ার হতে পারে, তারপরে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হতে পারে। তো আমরা যেটা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি সেই আমাদের ৭১-এর পর থেকেই কন্টিনিউয়াসলি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা বিভিন্ন রকমের আগ্রাসন আমাদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে। কখনো কালচারাল অ্যাগ্রেশন, কখনো ইভেন ওয়াটার ওয়ার্স, পানি দিয়েও আমাদেরকে অনেক সময় তারা আগ্রাসী মনোভাব দেখিয়েছে। যেটা আমরা একটা জুলাই বিপ্লবের পরপরই যে বন্যাটা হয়ে গেল, সেটাতে আমরা দেখেছি কিভাবে পানিটাকেও তারা ব্যবহার করছে একটা যুদ্ধাস্ত্র হিসেবে। ঠিক একইভাবে যেটা হয় যে দেশের ভেতরে তারা তাদের একটা গ্রুপ, তাদের একটা ফলোয়ার বা তাদের একটা যেটাকে আমরা বাংলায় বলে থাকি তাদের সুবিধাভোগী কতগুলো গ্রুপ তারা তৈরি করে, তারা দেশের মধ্যে নানাভাবে যে শেপিং দি পাবলিক পারসেপশন, মানে মানুষের জনগণের মতামতকে কিভাবে করে একটা নির্দিষ্ট দেশের ফেভারে নিয়ে যাওয়া যায়, নিজের দেশের এগেনস্টে গিয়ে, এই ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। এরপরে আমরা যেটা দেখতে পেলাম ইভেন জুলাই বিপ্লবের পর থেকে, যে মিডিয়া ওয়ার, তাদের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যেভাবে করে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ভুল তথ্য বা ডিসইনফরমেশন ডেলিবারেটলি সার্ভ করছে টু দি ওয়ার্ল্ড কমিউনিটি, আমাদেরকে নেগেটিভলি পোর্ট্রে করার জন্য টু দি ওয়ার্ল্ড কমিউনিটি। দিস আর সামথিং এগুলো এক ধরনের যুদ্ধ। তো আমরা এগুলোকে অনেক সময় সাধারণ মানুষ যারা আমরা জনতা, এটাকে ঠিক রিয়ালাইজ করি না। আমরা যুদ্ধ বলতে ভাবি বোধহয় ট্যাঙ্ক আসলো, কিংবা জঙ্গি বিমান পাঠানো হলো, মিসাইল পাঠানো হলো, এটাই বোধহয় যুদ্ধ। কিন্তু ওই যুদ্ধটা কিন্তু হাল আমলে ওই যুদ্ধগুলো খুব কমই হয়ে থাকে। একটা দেশ কখনো অন্য একটা দেশকে যদি তারা ডুইং দেয়ার উইলস, যেটাকে বলা হয়, একটা আলটিমেট পারপাস অফ এনি ওয়ারফেয়ার ইজ টু ফোর্স দি আদার সাইড ডু আওয়ার উইল, আমরা যেটা চাই সেভাবে কাজ করানো। এটার জন্য তারা বিভিন্ন ধরনের পাওয়ার ইউজ করে থাকে। যেটাকে আমরা গতানুগতিক কমব্যাট ওয়ারফেয়ার বলে থাকি, সেটা হচ্ছে এক ধরনের হার্ড পাওয়ার। হার্ড পাওয়ারের মাধ্যমে যে শুধুমাত্র যুদ্ধ হয় তা না, অনেক সময় সফট পাওয়ারের মাধ্যমেই যুদ্ধ করা হয়। যেরকম আমরা ইভেন ইউক্রেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, রাশিয়ার এগেইনস্টে যে ইকোনমিক স্যাংশন দেওয়া হলো বা বিভিন্ন দেশের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয়, এগুলো কিন্তু সফট পাওয়ার, বাট দিস আর নো লেস পেইনফুল দ্যান দি হার্ড পাওয়ার। আমি সেই সেন্সেই বলছি যে কন্টিনিউয়াসলি আমরা একটা যুদ্ধ। আমি একটা প্রশ্ন শুধু করতে চাই, যে সেটা হচ্ছে যে কোল্ড ওয়ারের সময় আমরা মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারটা আমরা সাংঘাতিক রকম দেখছি, কিন্তু তথ্য প্রযুক্তির এই বিস্তারের সময় আপনি একটা মিথ্যা তথ্য দিয়ে কিন্তু আসলে 10 সেকেন্ড সাস্টেন করতে পারবেন না, এবং সেই মিথ্যা তথ্য দিয়ে প্রপাগান্ডা ওয়ার করার সামর্থ্য এখন এই পৃথিবীর কারো নাই আসলে। আর আপনি যেটাকে সফট পাওয়ার বলতেছেন, যে ওই ইউক্রেনের স্যাংশনের ক্ষেত্রে, সেটা তো সফট না, মানে অর্থনৈতিক যুদ্ধই তো যুদ্ধ। আপনাকে স্যাংশন দিয়ে রাখা মানেই তো আপনাকে তো আর বোমা মেরা মারতে হবে না, স্যাংশন দিয়ে মারলেই তো আপনি মরে যাবেন আসলে, যদি আপনি এটা করেন। এটা তো আর সফট না। কিন্তু আপনি যদি মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারটার কথা বলেন, সেই মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারের তো কোনো গুরুত্ব আগে কতটুক ছিল আমি জানি না, গত 1 দশকে আর একেবারেই নাই। আমরা মানে আপনার এটা মনে হয় কিনা, মানে আমি আপনার সাথে, মানে আপনার কাছ থেকে আমি এটা পরীক্ষা করে, মানে আপনার কাছ থেকে আমি এটা শুনতে চেয়েছি যে ধরেন যে ইন্ডিয়ার কিছু মিডিয়া বাংলাদেশের নামে ক্রমাগত অপপ্রচার চালাইলো, কিন্তু সেইটা দিয়ে তারা কোনো একটি পয়েন্ট অর্জন করতে পারছে কিনা। কেন আমি এই কথা বলতেছি, যে বাংলাদেশের খবর নেয়ার জন্য ইন্ডিয়ার মিডিয়ার উপর ডিপেন্ড করবে এরকম একজন লোক পৃথিবীতে অবশিষ্ট নাই। আমি একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটা বিভাগের দায়িত্বে ছিলাম বলে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কেউ কোনোদিন ইন্ডিয়ার মিডিয়া থেকে বাংলাদেশের খবর নেয় না এখন আর। এইটা আপনার মনে হয় কিনা, মানে এইটা আমরা একটা মানে জুজুর বিরুদ্ধে লড়াই করতেছি কিনা? ব্যাপারটা পুরোপুরি সেরকম না, কারণ আপনি যেটা বলছেন
ওয়েল যে প্রোপাগান্ডাটা তারা মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে, এটা পলিসি মেকার যারা তারা এটাকে কিভাবে নিচ্ছে? পলিসি মেকাররা ডেফিনেটলি দে হ্যাভ তাদের অনেক রকমের টুলস আছে, মেকানিজম আছে, তারা এটাকে সেকেন্ড চেক থার্ড চেক করে এটাকে কনফার্ম করতে পারে যে তথ্যটা কতটুকু সত্য বা মিথ্যা, এটাকে উদ্দেশ্য প্রণোদিত নাকি এর পেছনে কিছু সত্যতা আছে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে শেপিং দি পাবলিক পারসেপশন, জনগণ এটাকে কিভাবে নিচ্ছে। এখন কলকাতাতে যখন একটা মিডিয়াতে কোন একটা নিউজ করা হয়, সেই নিউজ চ্যানেলটার রিচ কতটুকু, সেটা রিচটা হয়তো বাংলাদেশে নেই, সেটা হয়তো ইউএসএ তে বা অন্য কোনো দেশে, পাশ্চাত্যের কোনো দেশে বা অন্যান্য যে সমস্ত দেশ আমাদের ব্যাপারে ডিসিশন নিতে পারে, যারা আমাদেরকে ম্যাটার করে, তাদের কারো কাছে কিন্তু এটা রিচটা হয়তো নেই, বাট তার রিচটা আছে তার কমিউনিটির ভেতরে। ফলে পুরো একটা জনগোষ্ঠীর ভেতরে আপনি ডিসইনফরমেশন দিয়ে একটা জনগোষ্ঠীকে আরেকটা জনগোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। দুটো পাশাপাশি রাষ্ট্রের ভিতরে যখন দুটো দেশের জনগণের ভিতরে এরকম একটা বিদ্বেষমূলক মনোভাব তৈরি হয়, ডেফিনেটলি ইন এ লং রান এটা আমাদেরকে এফেক্ট করে। কারণ পলিসি মেকাররাও কিন্তু পাবলিক পারসেপশন বা পাবলিক ওপিনিয়নটাকে অ্যাভয়েড করে কোনো পলিসি মেকিং করতে পারেন না, বিকজ দে ডু পলিটিক্স। তারা পলিটিক্স করতে হলে তাদেরকে অবশ্যই পাবলিক পারসেপশনটাকে আমলে নিতে হবে। সেই দিক থেকে আমি মনে করি যে এই যে ওয়ারফেয়ার গুলো, এগুলো কিন্তু অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এবং এটাকে কাউন্টার করার জন্য আপনি যেটা বলেন 1 মিনিটও এটাকে সার্ভাইভ করতে পারে না, এখানে একটা ডেফিনেটলি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একটা বিরাট ভূমিকা আছে, যার মাধ্যমে আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে যাই সত্য মিথ্যে বলা হোক না কেন, এটাকে আমরা কাউন্টার চেক করার আরেকটা সুযোগ আমরা পেয়ে যাই। আপনার চ্যানেলটাও তেমনি একটা চ্যানেল, এবং এটা ডিপেন্ড করছে যে কোন চ্যানেলটা রিচ কতটুকু, তার ভিউয়ার্স কতটুকু। আর আজকাল যেহেতু মিডিয়াটা আমাদের সবার হাতের মুঠোয় চলে আসছে, সো ইটস ট্রু যে এটাকে এত সহজে কিন্তু গেলানো যায় না। কিন্তু আমার টার্গেট অডিয়েন্সকে, যদি কলকাতার ওই মিডিয়াটার যদি টার্গেট অডিয়েন্স কলকাতাবাসীরাই হয়, তাহলে তারা তো এটা দেখতে পাচ্ছে, আমি হয়তো দেখতে পাচ্ছি না, পাশ্চাত্যের কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওদের ওপিনিয়নটাতে ম্যাটার করে। আচ্ছা, আমার মনে হয় যে মিডিয়ার এই জায়গাটা নিয়ে, এই শক্তি বা শক্তির জায়গাটা নিয়ে আমরা একটু থিওরিটিক্যাল আলাপও আমরা অনেক সময় করতে পারি, কিন্তু কলকাতার ওই টার্গেট অডিয়েন্স আমার কাছে মনে হয়েছে যেসব বাংলাদেশিরা উত্তেজিত হবে এইসব খবরের মধ্যে, তারাই আসলে বেশি ছিল। কারণ আমরা যেহেতু মানে মানে ওদেরকে অনেক বেশি দেখছি, যে দেখাটা ওরা ডিজার্ভ করে না সেটা, যাই হোক। কিন্তু আমি সরকারের জায়গা থেকে আসি ডক্টর ইউসুফ, যে এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা মুখে অনেক বেশি ভারতের বিরোধিতা করতে শুনছি, ব্যবসা বাণিজ্যে কিন্তু আমরা দেখছি উল্টোটা অসহযোগিতা করতেছে ভারত সরকার। তারা পর্যটন ভিসা পর্যন্ত বন্ধ করে রাখছে। সেই জায়গায় ডক্টর ইউনূস সরকার যথাযথ জবাব দিতে পেরেছে কিনা, নাকি মুখে একরকম কথা বলতেছে, অন্যদিকে তারা আমরা দেখতেছি যে প্রথমায় সেই আদানির বিদ্যুতের টাকা পরিশোধ করলো, বলা হলো যে ইন্টারন্যাশনাল চুক্তি নাকি বাদ দেওয়া যায় না। ইন্টারন্যাশনাল চুক্তি হয়ই বাদ দেওয়ার জন্য, আমি 1 কোটি দেখাতে পারবো যে ইন্টারন্যাশনাল চুক্তি কেমনে বাদ দেয় এই সরকার। আমরা দেখতেছি যে একদিকে মানে ভারত ল্যান্ড বর্ডার দিয়ে আমাদের যাওয়া রপ্তানি করা এগুলি বন্ধ করতেছে, কিন্তু আমরা তাদের সাথে আম ইলিশ কূটনীতি করতেছি, আমরা পুশিন দেখতেছি। সরকারের এই জায়গাটা আমি ঠিক বুঝি না, মানে মুখে যতটা ভারত বিরোধিতাটা করে, সেই একই রকম ভাবে সেটা তার কূটনৈতিক আচরণে এটা অনুবাদ হয় কিনা, আপনি কিরকম দেখেন ডক্টর ইউসুফ? এখানে যে বিষয়টা আমি বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা পাবলিক যখন কোন একটা ওপিনিয়ন দেই, আমরা একটা ইম্পালসিভ, এটা একটা অনেকটা ইম্পালসিভ, আমরা আমাদের ইমোশন গাইডেড একটা রেসপন্স প্রতিটা জিনিসে থাকে। কিন্তু যখন যারা সরকার পরিচালনা করেন, যারা পলিসি মেকিং লেভেলে থাকেন, তাদেরকে যে কোনো একটা বক্তব্য, বিবৃতি বা যে কোনো অ্যাকশনে যেতে হলে তাদেরকে অনেকগুলো আসপেক্ট তাদেরকে চিন্তা করতে হয়। আমরা একটা বৃহত্তর বিশ্বে বসবাস করি, যেখানে ওভারঅল ভূ রাজনৈতিক রিয়ালিটিটা কিরকম, আমার একটা স্টেটমেন্ট বা আমার একটা পদক্ষেপ আমার অন্যান্য যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে, আমাদের সহযোগী রাষ্ট্রগুলো কিভাবে নেবে, এটার ফার রিচিং ইম্প্যাক্টটা কি পড়তে পারে। আমার ধারণা এই জিনিসগুলো যারা পলিসি মেকিং লেভেলে থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করেন, স্টেট ক্রাফটের সঙ্গে যারা জড়িত, তাদেরকে এই জিনিসগুলো ভাবতে হয়, যেটা আমরা সাধারণ মানুষ অনেক সময় ভাবি না। তো এখানে যখন একটা ধরেন রাজনৈতিক সরকার থাকে, যাদের একটা জনপ্রিয়তার প্রশ্ন থাকে, তারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটাকে খুব সিরিয়াসলি তারা আমলে নেয়। তারা যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার সময় চিন্তা করে যে পসিবল রিপারকেশন পাবলিক সাইড থেকে কি হতে পারে। যেই দায়বদ্ধতাটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই থাকে না। সো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো পদক্ষেপ বা পলিসি হয়তোবা এটা কতটুকু জনপ্রিয় বা অজনপ্রিয় হবে সেটা বিবেচনায় না রেখে, তার হয়তো বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ফার রিচিং ইম্প্যাক্ট আমাদের সঙ্গে অন্যান্য দেশের রিলেশন থেকে কতটা এফেক্ট করবে, সেই দৃষ্টিকোণ থেকে তারা অনেক পদক্ষেপ নিয়ে থাকেন, যেগুলো হয়তো অনেক ক্ষেত্রে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে আমাদেরকে জানানোও হয় না। তো এই ব্যাপারে আসলে সরকারের ভেতরে না থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা আসলে একটু জটিল আমার জন্য।
ডক্টর ইউসুফ, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার রাশনা ম্যামের কাছে যাই। ব্যারিস্টার রাশনা ম্যাম, আমাদের প্রশ্ন আপনার কাছে যে আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার ও বিগত 15 বছরে গুম খুন নিয়ে তড়িঘড়ি থাকার কথা বলেছেন। বিচারের আগে সাজা কেন, এমন প্রশ্ন তুলেছেন। আপনি দাবি করেছেন দেশের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়ায় অনেক ধরনের ঘাটতি আছে, তাই জুলাই হত্যাকাণ্ডের বিচার দেশের ট্রাইব্যুনালে নয় আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা বলেছেন। দেশের বিচার ব্যবস্থার প্রতি কি আপনি আস্থা রাখতে পারছেন না? আস্থার জায়গা উন্নয়নে সরকার আসলে এখানে কি করতে পারে? ব্যারিস্টার ইমাম। জি, ধন্যবাদ খালেদ ভাই। প্রথমেই বলবো প্রেক্ষাপটটা, আমি যে বক্তব্যটা দিয়েছিলাম ওটার প্রেক্ষাপটটা ছিল প্রথম দিকে ছিল, এবং জুলাই অভ্যুত্থানের কিছুদিন পরেই আমার মনে হয় এই বক্তব্যটা দেয়া, এবং প্রেক্ষাপটটা ছিল যে 15 বছর ধরে আমাদের বিচার ব্যবস্থাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছিল এবং অনেকভাবে বিচার ব্যবস্থার যে স্বাধীনতা বা ক্ষমতাটা থাকা উচিত সেটা ভেঙে দেওয়া হয়েছিল। সো ওই প্রেক্ষাপটে আমার তখন অনেস্টলি মনে হয়নি যে মানবতা বিরোধী অপরাধ, এই ধরনের অপরাধ বিচার করার ক্যাপাসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আছে, এবং তার জন্য আমি বলেছিলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি রেফার করে দেয়া হয় তাহলে হয়তো আরো সঠিকভাবে বিচারটা হবে। এবং তারপরে যেটা আরেকটা কারণ ছিল সেটা হচ্ছে গিয়ে ইউএন এর যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টটা ছিল সেখানেও আই বিলিভ এরকমই একটা সুপারিশ এসেছিল যে ক্ষমতাটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদেরও নানা ধরনের প্রশ্ন ছিল, এবং তারাও বলেছিল রেফারেন্স হয়তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে করা যেতে পারে। এটা ছিল মোটামুটি প্রেক্ষাপটটা। সো বিচার ব্যবস্থাকে যেহেতু নানাভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত 15 বছরে, এটা তো ওভারনাইট বা ইভেন এক বছরে পুরোপুরি পাল্টে যাবে না। সো বিচার ব্যবস্থায় আমাদের এখনো নানা ধরনের সমস্যা আছে, হচ্ছে, কিন্তু তাই বলে যে কোন ধরনের সংস্কারের উদ্যোগই নেওয়া হয়নি তা তো না। বড় ধরনের কয়েকটা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা হয়েছে বিচারক নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের, এবং এই কমিশন অলরেডি অ্যাক্টিভেটেড, এবং এনাদের অধীনেই কিন্তু লাস্ট যে নিয়োগগুলো হলো সুপ্রিম কোর্টে সেটা হয়েছে, এবং অনেকেই মনে করছে এই নিয়োগগুলো এর আগের বহু বছরের ওভারঅল নিয়োগের থেকে বেটার ছিল কোয়ালিটি ওয়াইজ। তারপরে ধরেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যারা বিচারকদের বিরুদ্ধে এনকোয়ারি করবেন এবং সুপারিশ করবেন রাষ্ট্রপতিকে, সেটাকেও রিঅ্যাক্টিভেট করা হয়েছে। ওই 16th অ্যামেন্ডমেন্টে যেটাকে বাতিল করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল আওয়ামী লীগ, সো সেটাও রিঅ্যাক্টিভেট করা হয়েছে। সচিবালয়টা এখনো যদিও বাস্তবায়ন করা হয়নি, মোটামুটি একটা কমিটমেন্ট পাওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে যে বিচার বিভাগের একটা পৃথক সচিবালয় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ না হলে যেটা হবে অন পেপার স্বাধীনতা থাকবে, বা মানে প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে যদি আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো পুরোপুরি মন্ত্রণালয়ের উপর নির্ভরশীল হয় তাহলে হয়তো সত্যিকার অর্থে স্বাধীন হবে না বিচার বিভাগ। সো প্রবলেম এখনো আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটা কথা আমি বলেছিলাম যে এই ধরনের বিচার যেগুলো এখন হচ্ছে এগুলো তড়িঘড়ি করে একেবারেই করা উচিত হবে না, কারণ অনেকেই যেটা করছিল একটা দাবি উত্থাপিত করছিল যে ন্যায় বিচার না নির্বাচন আগে, যেটা আমার কাছে পুরোপুরি অযৌক্তিক মনে হয়েছে, কারণ ন্যায় বিচার এত তাড়াতাড়ি সম্পূর্ণ করাও ঠিক সঠিক হবে না, কারণ আমরা চাই যে এই বিচার যে ট্রায়ালস গুলো হচ্ছে এগুলো যাতে আনকোয়েশ্চেনেবল হয়, মানে বহির্বিশ্বে এটা লেজিটিমেসি বা বৈধতা যাতে থাকে। যেরকম আওয়ামী লীগ আমলে প্রায় 2.5 বছরের মধ্যে সব তো কমপ্লিট করে ফেলেছিল এবং হাইলি কোয়েশ্চেনেবল ছিল, প্রত্যেকটা কনভিকশন কোয়েশ্চেনেবল ছিল, ট্রায়াল গুলো কোয়েশ্চেনেবল ছিল। আমরা চাচ্ছি না এই ট্রায়াল গুলো কোয়েশ্চেনেবল হয়। অনেকগুলো পদক্ষেপ তো ওনারা নিয়েছে, লাইভ ব্রডকাস্ট করছে, আইসিটি আইনে অনেকগুলো সংশোধন এনেছে, এখন কতদূর এফেক্টিভ হচ্ছে এটা হয়তো এটার উপরে কমেন্ট করতে হলে আরো কিছুদিন অপেক্ষা করা উচিত, যে কত দ্রুততে আগান, বেশি দ্রুত আগানো কিন্তু উচিত না। তাড়াহুড়া না করার কথা বলতেছেন, অনেকদিন ধরে তাড়াহুড়া না করার কথা বলতেছেন। আমি বাংলাদেশের বিচার বিভাগ 15 বছর বা আওয়ামী লীগের আমলের 15 বছর কেমন ছিল বা তার আগে কেমন ছিল সেটার সাথে যদি এখনকার 1 বছর একটা তুলনা করি, আপনি কোনো বড় ধরনের পরিবর্তন দেখেন কিনা? কারণ আমার দেখার শর্ট সাইটেডনেস আমি আপনাকে বলি যে আমি কিন্তু এরকম দেখি না। আমার কাছে মনে হয় যে বিচার যেইখানে মানে
জনগণ একটা কি বললো না মনে করলো, ক্ষমতাবানরা একটা কি বললো মনে না করলো, সেটার থেকে একটা ব্যালেন্স, একটা প্রোটেকশন, কিন্তু সেটা দিতে পারছে কিনা। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের সাংবাদিকদের যারা জেলে আছেন তারা কেন জেলে আছেন, তাদের কেন জামিন হইতেছে না, এই খুনের মামলাগুলি কোথায় হইতেছে, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় আসলে কি আমরা ন্যায় বিচার পাইতেছি, বা ন্যায় বিচারের জন্য মানে আমাদের সেই সাহসটা আমরা করতে পারতেছি, যেটা আওয়ামী লীগের আমল থেকে একটু আলাদা? আমি কিন্তু বিচার বিভাগের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখি না আসলে। জি, বড় পরিবর্তন দেখার মতো সময় আমার মনে হয় খালেদ ভাই এখনো আসেনি। কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু তাই বলে সমস্যা যে নেই তা একেবারেই না। আমি কিছু উদাহরণ দিই। ধরেন যে এই যে কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হলো, এই যে আওয়ামী লীগেরই নেতাদের বা নেত্রীদের যখন প্রডিউস করা হলো কোর্টে, ডিম ছোড়াছুড়ি থেকে আক্রমণ করা হলো, আইসিইউতে চলে গেছে অনেকে, এটা তো একেবারেই প্রত্যাশিত না, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কারণ ওনাদের থেকে তো আমাদের আশা প্রত্যাশা সবকিছু অনেক বেশি ছিল। যদি আগেরই কোর্টে সেই পরিবেশ বহাল থাকে এখন, তাহলে তো এটা দুঃখজনক। কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস যে নজিরটাকে স্থাপন করে দিয়ে গেছে। আপনি দেখবেন, এই কথাটা আমি আগেও বলেছি, যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতাম যে মানে দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সুপ্রিম কোর্ট বারের ইলেকশন সবসময় স্বচ্ছ হয়েছে, এবং ওখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অপোজিশন ক্ষমতায় আছে। এবং এই কথাটা কিন্তু গত 3টা ইলেকশনে আমরা বলতে পারিনি। প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বার ইলেকশনকে পুরোপুরি হাইজ্যাক করা হলো, কোর্ট প্রাঙ্গণে পুলিশ ঢুকিয়ে দেয়া হলো, 100, 200, 300 পুলিশ, কোর্ট প্রাঙ্গণে বন্দুক নিয়ে যুবলীগের লোকজন আসছে। নজির একটা খারাপ কিন্তু স্থাপন করা হয়ে গেছে। সেখান থেকে পুরোপুরি যে আমরা বেরিয়ে আসতে পেরেছি তা না। তার একটা প্রমাণ হচ্ছে ধরেন কোর্ট প্রাঙ্গণে যে হেনস্থা করা হলো, যাদেরকে আসামিদের যখন প্রডিউস করা হলো। আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে ডিম ছোড়াছুড়ি, কথায় কথায় আন্দোলন করা, এটা আরেকটা এক্সাম্পল যে পরিবেশটা কিন্তু না, মানে আমরা এই কথাগুলি আপনাদের কাছ থেকে শিখেই কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসন, এই বিচার বিভাগের দলীয়করণ, বিচার অঙ্গনকে অপবিত্র করা, এর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবাদ করলাম। তাহলে এটা চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ কি আসলে হইল? আমরা আদালত প্রাঙ্গণে বিচারকদের শুনি, তারা ভয়ে জামিন দিতে পারেন না, কারণ বললে তাদেরকে একটা দোষর ট্যাগ দেওয়া হবে, ট্যাগ দেওয়া হইলে তারা আর মুখ দেখাতে পারবেন না। তাহলে আমরা তো ন্যায় বিচারটা মানে শুরু যারাই করুক, মানে আওয়ামী লীগ আমল এ একটা অবিচার হইছে দেখা এই আমলের অবিচার দিয়া তো আমরা তো মানে জাস্টিফাই একেবারে করতে পারবো না। জি, অ্যাবসলিউটলি আপনি কারেক্ট যে আমরা জাস্টিফাই তো করতে পারবো না, বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে এরকম একটা প্র্যাকটিস চর্চা যখন হয়ে এসেছে এত বছর থেকে, এখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। কিন্তু আমার মতে এখন শীর্ষস্থানীয় যারা বিচার বিভাগে আছে, আমাদের প্রধান বিচারপতি থেকে শুরু করে আরো কয়েকজন, এনারা কিন্তু পদক্ষেপ নিচ্ছে, চেষ্টা করছে চেঞ্জগুলো আনার। যেরকম সচিবালয় নিয়ে, পৃথক সচিবালয় নিয়ে কিন্তু জোরে সোরে আওয়াজ তুলেছে আমাদের এই প্রধান বিচারপতি, এবং এটাও তো মানে একটা পজিটিভ স্টেপ যেটা আমরা এতদিন দেখতে পারিনি। আরেকটা জিনিস ধরেন, যেটা দিয়ে আমি বলছি যে 12 জন বিচারপতিকে যে ছুটিতে পাঠানো হলো, মানে এটা কেন হলো? কারণ দাবি দিচ্ছিল, মানে আদালত ওখানে চলে গেছে, মিছিল করেছে, ঘেরাও করেছে, দাবির সম্মুখীন হয়ে কিন্তু তাদেরকে ছুটিতে পাঠানো হলো। এটা আমার মতে কিন্তু খুব ভালো নজির যে সৃষ্টি করেছে তা না। কারণ রাইট প্রসেসটা কি হওয়া উচিত ছিল যে কিছুদিন অপেক্ষা করতেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন রিইনস্টেটেড হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ইনকোয়ারি করতো, ইনকোয়ারি করে তারা যদি দোষী সাব্যস্ত হতো তখন তাদেরকে আপনি রিমুভ করে দেন বা ছুটিতে পাঠান। সেই পদক্ষেপটা তখন কিন্তু ওই পরিস্থিতি কিন্তু রাখেনি। এটার জন্য কিন্তু প্রাইমারিলি আমি সরকারকে দায়ী করব, কারণ এখানে সরকারের ফুল ব্লেসিংস ছিল। এই যে এই মব পাঠিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট প্রেমিসেসে এবং বাধ্য করেছে তাদেরকে ছুটিতে পাঠানোতে, এটা তো সরকারের হস্তক্ষেপ ছিল, বিচার বিভাগের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ ছিল। এটা কিন্তু ছেড়ে দেয়নি প্রধান বিচারপতির উপর। এইসব প্রবলেমস আছে খালেদ ভাই, এইসব প্রবলেমস আছে, কিন্তু কিছু যে পদক্ষেপ দেখতে পারছি এটাও এতদিন দেখতে পারিনি, এতটুকুই আমি বলবো। আপনাকে অনেক ধন্যবাদ বেরেছি ইমাম। আমি একটু ডক্টর আব্দুল আলী ইউসুফ এর কাছে আসি। যে ডক্টর ইউসুফ, বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে
বুঝাতে চেয়েছেন, বলেছেন আসলে যে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন যথানিয়মে, রাষ্ট্রীয় বা সাংবিধানিক ক্ষমতা দখল করার বা ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা বাসনা তার নাই। কিন্তু গত বছর আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি শুনে আসতেছি যে সামরিক অভ্যুত্থানের গুজব, আমরা সেনাবাহিনী ক্ষমতা নিবে, আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন। এবং তিনি একটা তিনি কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করবেন এইটাই তার একমাত্র চিন্তা ভাবনা, আর কোনো চিন্তা তার নাই। 2-3 দিন আগেও রাতভর একটা গুজব ছিল। এই গুজবটা হচ্ছে যে বলা হইতেছিল যে আইসিটি যে 25 জন বা 28 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন বা তাদের গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন, সেইটা তিনি রুখে দিতে চান, তিনি সেনা কর্মকর্তাদের করতে চান না। আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? আমার প্রশ্ন হচ্ছে, ক্রমাগতভাবে এইটা বলে এইটা কি সিভিল প্রশাসনকে, আর্মি যারা আছেন তাদের মুখোমুখি দাঁড় করানো হইতেছে? এটা কি ভালো হইতেছে, নাকি আর্মির একটু চাপে রাখাই ভালো, যে আর্মি হইছো তোমরা একটু চাপে থাকো? ধন্যবাদ। একটু আগে আপনি যে জিনিসটা বললেন শুরুর দিকে, যে আজকাল এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন কেউ একটা গুজব ছড়িয়ে বা একটা ডিসইনফরমেশন ডিসিমিনেট করে যে খুব সহজে পার পেয়ে যাবে তা না, এটা লোকজন বুঝতে পারে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাতে চাচ্ছি। এই যে একটা কুয়ের গুজব, আমরা নিজের এটাকে গুজব বলছি, রিউমার বলছি। তো এই যে একটা কুয়ের একটা গুজব যে ছড়ানো হলো যে 2 দিন আগে রাতে, এই গুজবটাকে হালে পানি পেয়েছে? এই গুজবটা থেকে কেউ রেসপন্ড করেছে? আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে, অথচ দ্যাট ওয়াজ এ রুটিন মুভ। আপনার 4টা এপিসি ডিপ্লোম্যাটিক জোন থেকে ফিরে আসবে, যেটা রোটেশন হয় আর কি। আমাদের যে ট্রুপস যে কোনো জায়গাতে কাজ করতে থাকলে কিছুদিন পর পর তাদেরকে রোটেট করতে হয়, তাদের রেস্ট রিফিটিং দরকার হয়। দ্যাট ওয়াজ এ রুটিন মুভ। এই রুটিন মুভটাকে যে পারপাসফুলি এটাকে একটা রিউমার ছড়িয়ে একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হলো, এটা কি সফল হয়েছে? কেউ কি রেসপন্ড করেছে? কেউ রেসপন্ড করেনি। ডক্টর ইউসুফ, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই, উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রশাসনের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হইতেছে, এইটার এরকম একটা কনসিকুয়েন্স থাকতে পারে, উনার কাছে মনে হয়েছে যে এইটা এইভাবে এটা উনি রিয়েক্ট করবেন। এই ভিতর থেকে কথা বলার বা এই আমি নিজে এই পেশার সাথে কিছুটা জড়িত বলে আমি কিন্তু বুঝি যে আমি কিন্তু একদম হাওয়া থেকে কথাটা বলতে পারবো না, কেউ না কেউ আমাকে কোনো না কোনো কিছু বলতেছেন যেটা আমি আসলে, তো ওইটার কি আপনার কাছে মনে হয় কিনা যে কেউ না কেউ তো উনাকে আসলে সত্যিই বলছেন, উনি তো আর এটা একদমই বানায়া বলেন নাই? এইটাও কি এখানে জি, এখানে একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে আপনি তথ্যটাকে কিভাবে ইন্টারপ্রিট করছেন সেটা। এখানে তথ্যটা হচ্ছে ইয়েস, 4টা এপিসি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে, সাথে 4 দুগুণে 8টা পিকআপ ভর্তি সৈন্য বেরিয়েছে। এখন পুরো বাংলাদেশেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে ডিপ্লয়েড, তারা বিভিন্ন জায়গাতে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মুভ হতে পারে, লজিস্টিক মুভমেন্ট হতে পারে, অপারেশনাল মুভমেন্ট হতে পারে, দ্যাট ইজ ফর দি ভেরি পারপাস অফ পারফর্মিং দি ডিউটি হুইচ দে হ্যাভ বিন এন্ট্রাস্টেড আপন। তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটা পালন করার জন্যই তাদেরকে কতগুলো রুটিন মুভমেন্ট করতে হয়। তো মুভমেন্টটা হয়েছে, এই তথ্যটা তো ভুল না, কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে, দ্যাট ইজ রিয়েলি সিরিয়াস। যখন এই একটা বিনাইন মুভমেন্টকে কেউ একটা অ্যাটেম্পট বলে এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করে, একটা ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করে, জনগণের ভিতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করে, আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। এটা অত্যন্ত বাজে একটা অফেন্স। যারা এই ধরনের কাজগুলো করছেন, হ্যাঁ তথ্য কেউ দিতেই পারে, আপনারাও যেরকম যারা সাংবাদিকতা করেন আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে, তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান, বাট আপনি একটা নিউজ পেলেন, বাট নিউজটার যে বিশ্লেষণ, নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসলিউটলি আপনার উপরে। আপনি এটাকে চেক করবেন, রিচেক করবেন, নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে, এটা বানোয়াট কিনা, এন্ড দেন যে তথ্যটা আপনি